আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা আমি বলবো একটু পরে, কিন্তু তার আগে আমি একটু আমাদের নতুন যে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে প্রসঙ্গে একটু কথা বলে নিই। আমরা একজন নতুন রাষ্ট্রপতি পেয়েছি। উনি নিয়মিত রাষ্ট্রপতি। নিয়মিত অর্থে হলো এরকম যে ভোটের মাধ্যমে উনি নির্বাচিত হয়েছেন এবং ওনার একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, তিনিও খুবই সুপরিচিত ব্যক্তিত্ব। সেই ভোটে উনি নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন। নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা অভিনন্দন জানাতে চাই। কিন্তু আমরা জানি আমাদের রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকে খুবই কম। কিন্তু যে জুলাই আন্দোলনটা হয়েছিল এবং যে জুলাই সনদ যেটা হয়েছিল এবং ওই সময় সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে যে একটা ঐকমত্যে পৌঁছেছিল কিছু কিছু বিষয়ে, সেখানে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে কিছু কথা বলা হয়েছিল। রাষ্ট্রপতিকে আরও ক্ষমতাবান করা এবং একটা পাওয়ারের একটা ব্যালেন্স তৈরি করা, সেই বিষয়টা কিন্তু এসেছিল। আমরা যতদূর জানি যে সংসদের আগামী অধিবেশনে হয়তো সংবিধানের কিছু পরিবর্তন হতে পারে। যদি হয়, আমরা আশা করব সেই যে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিল তারই আলোকে রাষ্ট্রপতির ক্ষমতা যেন কিছুটা বাড়ানো হয়। তাহলে হয়তো আমরা রাষ্ট্রপতির যে স্বকীয়তা সেটা হয়তো আমরা দেখতে পারবো। যাই হোক, রাষ্ট্রপতি নিয়ে আলাপ লম্বা করে কোনো লাভ নেই এই কারণে যে এটা নিয়ে আসলে এটা তো খুবই ডিসাইডেড ছিল। সবাই জানতো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হবেন। এই নির্বাচনে তো কোনো দ্বিধা ছিল না, নির্বাচনে কোনো সংশয় ছিল না, নির্বাচনে গোপন কিছু ছিল না। কে কয়টা ভোট পেতে পারে সেটাও সবাই জানতো। আর এই নির্বাচনের আগে সরকারি দলের যে চিফ হুইপ আছেন, তিনি ঘোষণাই করে দিয়েছিলেন যে এই নির্বাচনে আমাদের যে সংবিধানের যে 70 অনুচ্ছেদ সেটা কার্যকর থাকবে। মানে বিএনপির কোনো এমপি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিতেন, মানে কর্নেল অলিকে ভোট দিতেন, তাহলে তো সংসদ সদস্য পদে বাতিল হয়ে যেত। কাজেই এটাকে আসলে সেভাবে আমি নির্বাচনী মনে করি না। আমি মনে করি যে নির্বাচন মানে হলো সেখানে একটা অনিশ্চয়তা থাকবে, নির্বাচন মানেই হলো সেখানে একটা গোপনীয়তা থাকবে, নির্বাচন মানেই হলো সেখানে যে ভোট দেবে সে নিঃসংক চিত্তে ভোট দিতে পারবে। কিন্তু এই নির্বাচন কিন্তু নিঃসংক চিত্তে ভোট দেওয়ার মতো নির্বাচন হয়নি। কারণ যদি কেউ তার পছন্দ, যদি তারা শহীদ অলি আহমেদকে পছন্দ করতেই পারে, কারণ অলি আহমেদ কিন্তু দীর্ঘদিন বিএনপি রাজনীতি করেছেন এবং বিএনপি রাজনীতি করার কারণে বিএনপির কোনো না কোনো সংসদ সদস্যের সঙ্গে ওনার একটা ব্যক্তিগত সম্পর্ক থাকতেও পারে। কিন্তু সেই সম্পর্কের ভিত্তিতে উনি যে সিদ্ধান্ত নেবেন সেটা তিনি পারবেন না। ওটা করতে গেলে ওনার সংসদ সদস্য পদ চলে যাবে। তো এই যে একটা বেসিক প্রবলেম ইলেকশনের ক্ষেত্রে, এই প্রবলেমটা কিন্তু থেকেই যাচ্ছে। আমি চাইবো যে এই ধরনের যেন না থাকে, নির্বাচন যেন নির্বাচনের মতো হয়। নির্বাচন মানেই সেখানে গোপন থাকবে, যে যার যেটা ইচ্ছা সে ধরনের মত প্রকাশ করবে এবং মত প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের সংশয় থাকবে না। মত প্রকাশের ক্ষেত্রে সে নিঃসংক চিত্তে মত প্রকাশ করতে পারবে। তাকে হুমকি দেওয়া হবে না যে তুমি অমুককে ভোট দিলে কিন্তু তোমার এমপিশিপটাই থাকবে না। এটা নির্বাচন নয়। যাই হোক, তারপরে হয়েছে, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই যোগ্য ব্যক্তি, প্রেসিডেন্ট হিসেবে ওনাকে আমি পছন্দই করি। আমি আশা করব যে উনি খুব ভালোভাবে ওনার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। কিন্তু আজকে আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আগের থেকে প্রস্তুতি নিচ্ছিলাম, সেটা হলো দুদিন আগে 3 দিন আগে এই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে আমি একটা কন্টেন্ট দেখেছি। সেই কন্টেন্টটা হচ্ছে, আপনারা সবাই চেনেন ওনাকে, মিস্টার পিনাকি ভট্টাচার্য। উনি একটা কন্টেন্ট করেছেন এবং উনি প্রায়ই নানা বিষয় নিয়ে কন্টেন্ট করেন। আমি আগেও বলেছি, উনি আমাকে নিয়েও অনেকবার অনেক কিছু বলেছেন। তো সেগুলো নিয়ে এটা ব্যক্তিগত পর্যায়ের ব্যাপার ছিল, ওগুলো নিয়ে আমি মাথায় ঘামাই না এতটা। এবং ওনার কন্টেন্টগুলো আমি মাঝে মাঝে দেখি কারণ উনি বেশ পড়াশোনা করা লোক, ওনাকে আমার খুব জ্ঞানী মানুষ মনে হয়। উনি যখন যে কোনো কিছু একটা ধরেন খুব শক্তভাবে ধরেন, আটঘাট বেঁধেই ধরেন। গত 17 আগস্ট আজকে থেকে 3 দিন আগে আপ করা সেই ওই ইউটিউবের যে কন্টেন্টটা, সেটার শিরোনাম ছিল হাসিনা ফেরানোর মিশনে ওয়াকারের সাথে ইন্ডিয়ার অনুগত জেনারেলরা কারা। আর সেটা যে থাম্বনেল ছিল,
থাম্বনেইলে লেখা ছিল হাসিনা ফেরানোর মিশনে ওয়াকারের সাথে 2 ছায়াকে, লক্ষ্য করুন এক জায়গায় লেখা 2 ছায়াকে, আর আপনার শিরোনামে লেখা যে ইন্ডিয়ার অনুগত জেনারেলরা কারা। মানে উনি দুভাবে দেখছেন, একটা হলো যে দুজন ওয়াকার মানে সেনাপ্রধান যিনি আছেন তার সঙ্গে তার ছায়া হিসেবে কি আছেন, এবং একই সঙ্গে তাদেরকে উনি বলছেন তারা ইন্ডিয়ার অনুগত জেনারেল। এটা বলে উনি এখানে দুজনের ছবিও দিয়েছেন, দিয়ে উনি অনেক কথা বলেছেন, এবং এরা কিভাবে ইন্ডিয়ার অনুগত, কিভাবে ওয়াকারুজ্জামান উনিও নিজেও ইন্ডিয়ার অনুগত, কিভাবে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, এরকম অনেক কিচ্ছা কাহিনী উনি সেখানে বর্ণনা করেছেন। এই ভদ্রলোকের একটা মানে টাইপটা কেমন, উনি একটা ঘটনার কথা বললেন, বলে যেমন ধরেন ওই জায়গায় একটা মানে আপনার মনে করেন একটা কোনো একটা জায়গায় সেখানে একটা মারামারি হয়েছে, তারপরে বলছেন যে তার থেকে আধা কিলোমিটার দূর দিয়ে একজন লোককে আমি হেঁটে যেতে দেখেছি, অতএব ওই ঘটনার সঙ্গে উনি ওনাকে জোড়া দিয়ে দিলেন যে তাহলে উনিও ছিলেন। এই ধরনের আর কি উনি যে সমস্ত অভিযোগ করেছেন তার কোনোটার কিন্তু আমি খুব মন দিয়ে একাধিকবার শুনেছি, কোনো মানে আপনার যে খুব একটা যে তথ্য প্রমাণের ভিত্তিতে উনি করেছেন তা কিন্তু না। কার কে আত্মীয়, কার বাবা কী করতেন, অতএব তিনি এরকম অমুকে ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি একজন ছিলেন, অতএব তার ছিল ছাত্রলীগ, এরকম অনেক কথা কাহিনী উনি বলতে থাকেন। মানে এগুলোর আসলে কোনো আমার কাছে মনে হয় কোনো ভিত্তি নাই। যেমন ধরুন আমি ওনার কথাই বলি, উনি তো জামাতে ইসলামের একনিষ্ঠ সমর্থক, ওনার বাবা ছিলেন, বলুন পিনাকি সাহেব তো এই মুহূর্তে জামাতের একনিষ্ঠ সমর্থক, জামাতের পক্ষে অনেক কিছু বলেন। তো ওনার যিনি বাবা ছিলেন তিনি কি জামাতের সমর্থক ছিলেন ভাই? কেউ বলবে বগুড়ার লোকজন, আমি তো বগুড়া খবর রাখি, তো কেউ কি বলবে এটা? বলবে না তো। উনি তো এই শাহবাগ আন্দোলনের একজন অন্যতম প্রবক্তা ছিলেন, শাহবাগে যখন আন্দোলন হয় এখন তো নিজের বিরোধিতা করছেন। তাহলে মানুষের বাবা কী ছিল, ভাই কী ছিল, আত্মীয় স্বজন কে কী ছিল, সেগুলো বলে যখন ওটাকে উনি জাস্টিফাই করার চেষ্টা করেন, এটা তো আসলে গ্রহণযোগ্য, পৃথিবীর কোনো আদালতে এটা গ্রহণযোগ্য না, এটা উনিও জানেন। উনি ঠিকই বলেছেন যে তো ডিটেলে আমি যাব না, যেমন উনি দু একটাকে একটু টাচ করে যাচ্ছে। যেমন উনি বলেছেন যে 2009 সালে যে বিডিআর বিদ্রোহ হয়েছিল তখনও নাকি এই লোকগুলি জড়িত ছিল। একটা কথা ভাবুন, 2009 সাল মানে আজকে থেকে 17 বছর আগে, ওনারা এখন হলেন দুজন, যে দুজনের কথা বলছেন ওই দুজন এখন ব্রিগেডিয়ার জেনারেল, আমাদের সেনাপ্রধান মেজর জেনারেল ধরা যাক। তো 17 বছর আগে ওনারা র্যাঙ্ক কী ছিল? বড়জন মেজর ছিলেন, আমি ডিটেল জানি না, আমার ধারণা বড়জন মেজর ছিলেন। তো ওই সময় দুজন মেজর মানে ঠিক করে দেবেন কীভাবে কী হবে, এবং ওনাদের কারণেই সব অঘটন ঘটেছে এটা ওনারা বলবেন, আর সেটা এদেশের মানুষ মানবে? বলুন, এগুলি কোনো যুক্তি হতে পারে? তো উনি বলে যাচ্ছেন মনের মাধুরী মিশে কার সঙ্গে কার আত্মীয়, এগুলো হয়েছে, যাক এত ডিটেল আমি যাচ্ছি না। বাট আমার কথা হলো যে এই মুহূর্তে দেশের সেনাবাহিনীতে 3 জন হাই অফিসিয়াল এবং একজন সেনাপ্রধান আছেন, তাদেরকে নিয়ে, তাদের কর্মকাণ্ড নিয়ে এ ধরনের বিদেশে থাকা একজন ব্যক্তি যেরকম কথাবার্তাগুলি বলছেন, এই কথাবার্তাগুলোর প্রথমত কথা হলো ভিত্তি কী? কোনো ভিত্তি নেই। দ্বিতীয় কথা হলো এগুলো উনি বলছেন কেন, কারণটা কি? আমি এই কারণটা জানার জন্য খুব উৎসাহী। কেন বলছেন, কিভাবে বলছেন, এবং ওনাকে নিঃসন্দেহে আমি তো একটু বুঝতেই পারলাম যে এগুলোতে উনি যে সমস্ত তথ্যের কথা বলেছেন, যে ওনার বাবা কে, কার বাবা কি, কে কোথায় কখন পোস্টিং ছিল, এই যে ডিটেল উনি কাহিনিগুলি বলছেন, এগুলো কিন্তু সেনাবাহিনীর থেকে কেউ না কেউ ওনাকে সরবরাহ করেছে। সেনাবাহিনীর থেকে সরবরাহ ওনাকে কেন করে? যদি এইগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়, যদি এইগুলো আমাদের দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে ক্ষতিকর হয়, তাহলে ওনারা যেটা কনসার্ন অথরিটিকে বলবেন, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে তাদেরকে জানাবেন, প্রধানমন্ত্রীকে জানাবেন। ওয়াই টু পিনাকি ভট্টাচার্য? ওনারা পিনাকি ভট্টাচার্যকে এগুলি জানাচ্ছেন কেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে সেনাবাহিনীর মধ্যে কি ঐক্যে কোনো ফাটল ধরেছে? যেটা আমাকে এই আলোচনাটা আমি করছি যে কারণে, সেই কারণটা হলো এটা। তাহলে কি আমি বলবো যে আমাদের সেনাবাহিনী এখন ঐক্যবদ্ধ নেই? কেন? পিনাকি ভট্টাচার্য
উনি নানা কারণেই অনেক কিছু বলেন। একসময় ডক্টর ইউনূসের খুব সমর্থক ছিলেন, পরে আবার ইউনূসকে গালাগালি করেছেন। একসময় বিএনপির বিরাট সমর্থক ছিলেন, পরে আবার বিএনপিকে অশ্লীল ভাষায় গালাগালি করছেন, সেগুলো আমরা দেখছি। তো এইরকম একজন উদ্ভ্রান্ত লোককে সেনাবাহিনীর ভেতরের খবর যখন কেউ সাপ্লাই করে, তখন কিন্তু সন্দেহটা জাগে সেনাবাহিনীর ঐক্যবদ্ধ অবস্থানের উপর। আমরা ছোট দেশ, আমাদের সেনাবাহিনীও ছোট, আমাদের মূল শক্তিটা কোথায়? আমাদের মূল শক্তি হলো সেনাবাহিনীর ঐক্য, সেনাবাহিনীর দেশপ্রেম। এখন পিনাকি ভট্টাচার্যের মতো একজন লোক যে সেনাবাহিনীর সেনাপ্রধান সহ শুরু করে বেশ কয়েকজন লোককে ধরে ধরে তাদের যে দেশপ্রেম, তাদের যে সেনাবাহিনীর প্রতি তাদের যে আনুগত্য, সেটা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন, এবং এই প্রশ্ন তোলার পেছনে যদি সেনাবাহিনীর ভেতরে কেউ জড়িত থাকে, তাহলে কিন্তু সেনাবাহিনীর যে গর্বটা, যে ঐক্যের যে গর্বটা, দেশপ্রেমের যে গর্বটা, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আমি ঠিক এই জায়গাটাতে আতঙ্কিত। তারা কারা, তাদেরকে আইডেন্টিফাই করা খুব জরুরি। কিন্তু এইভাবে তো একটা শৃঙ্খলা বাহিনী চলতে পারে না। আবার ধরুন, এটা অন্য একটা চ্যাপ্টার আছে। আমি নিজে বহুবার বলেছি যে পিনাকি ভট্টাচার্য আমাদের এই বাইরের কোনো না কোনো দেশের চর, এটা আমার ধারণা। এটা আমার ব্যাখ্যা আমি বিভিন্ন সময় দিয়েছি। ভাবুন তো একবার, এই সেনাবাহিনীর খুব উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা কিন্তু এখন দেশের বাইরে চলে গেছেন পালিয়ে। তাহলে এই তথ্যগুলো কি তারাই ওনাকে দিচ্ছেন? সেটাও কিন্তু হতে পারে, সেটাও কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না। আমাদের এখানে যদি সেনাবাহিনীকে দুর্বল করা যায়, তাহলে লাভ কার? তাদের পারপাস সার্ভ করার জন্য কি ঘুরিয়ে খাচ্ছেন এভাবে? এই বিষয়টা কিন্তু আমি মনে করি আপনাদের বিচারে আনতে হবে। আমাদের সেনাবাহিনী বলেন, আমাদের সরকার বলেন, যেমন আমি আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথাই বলি, শেখ হাসিনা, উনি যে অনেক কিছুই জানতেন, অথবা ওনার যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সামরিক উপদেষ্টা ছিলেন জেনারেল তারেক সিদ্দিকী, উনি তো সেনাবাহিনীর আদ্যপ্রান্ত ভেতরের সমস্ত খবর জানেন তো। তো এখন এই তথ্যগুলি কোথায় যাচ্ছে? আমি মনে করি আমাদের সরকারকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, খুব সিরিয়াসলি ভাবতে হবে। যারা এখন এই সেনাবাহিনীকে পরিচালিত করছেন, তাদের দিকে নয়, সন্দেহ দৃষ্টিতে দিতে হবে তাদের দিকে, যারা নাকি সেনাবাহিনী ঐক্য নষ্ট করছে দেশের ভেতরে থেকে অথবা বাইরে থেকে, তাদের দিকে নজর দিতে হবে। দেখুন, জেনারেল ওয়াকারুজ্জামান নিয়ে অনেক কথা হয় আমাদের সেনাপ্রধানকে নিয়ে। উনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন, আত্মীয় তো অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু 5ই আগস্টের যে ঘটনা ঘটেছে, শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, নতুন যে একটা গণ অভ্যুত্থানের যে একটা সাফল্য এসেছে, এর পেছনে কি জেনারেল ওয়াকারুজ্জামানের কোনো ভূমিকা নেই? আমি যদি উল্টো করে ঘুরিয়ে বলি, সবচেয়ে বড় ভূমিকাটাই ওনার ছিল। সেনাপ্রধান না চাইলে সেনাবাহিনী গিয়ে জনগণের কাছ দিক থেকে তাদের বন্দুকের নলটা ঘুরিয়ে নিত? উনি তো নিয়েছিলেন, মধ্যস্থতা তো উনিই করেছিলেন। তো আমরা যেটা পেয়েছি তার পিছনে ওনার কোনো ভূমিকা নেই, কেবল পিনাকি ভট্টাচার্যের ভূমিকা আছে। এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি খুব সিরিয়াসলি আমাদেরকে দেখতে হবে। আমি জানি যে আপনি বলবেন যে না, ওনার মতো লোক একজন বলেছে, ওদের কি আসে যায়? না, আসে যায় কিভাবে? মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে দেওয়ার মতো কিন্তু ভয়ঙ্কর কাজ আর কিছু হতে পারে না। আপনি দেখুন, এই যে পিনাকি ভট্টাচার্য যেটা করেছেন, আপনি যদি ওর কমেন্টগুলি পড়েন তাহলে দেখবেন 3 দিন আগে সেই যেটা উনি দিয়েছেন, কন্টেন্টটা আপ করেছেন, এই 3 দিনে কিন্তু প্রায় 7.5 লাখ লোক এটা দেখেছে। তো এই মানুষগুলোর মধ্যে তিনি একটা সন্দেহ তৈরি করে দিচ্ছেন। সন্দেহটা দ্বিমুখী কিন্তু। একটা হলো সেনাবাহিনীর ভেতরের সন্দেহ, আরেকটা হলো সেনাবাহিনীর সঙ্গে সরকারের সন্দেহ। এই দুটা সন্দেহ খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় আরেকটা সন্দেহ আছে, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করে দেওয়া। এই ভদ্রলোকের কাজই হচ্ছে মানুষের মধ্যে ঐক্যটাকে নষ্ট করে দেওয়া। আমি জানি, আমি এটা বিশ্বাস করি, উনি পেইড লোক, ওনাকে টাকা দিয়ে অনেক কিছু করানো যায়, অনেকে অনেক কিছু এরকম বলেও থাকেন। কিন্তু এই যে বাইরে থেকে, দেশের বাইরে থেকে দেশের ভেতরে ঐক্য যারা নষ্ট করে দেয়, তাদের প্রতি সন্দেহ করবেন। উনি দেশে আসেন না কেন? বিদেশে বসে বসে আরামে চাকরি করেন, বিদেশে বসে বসে ওখানে বসে বসে মুচকি মুচকি হাসেন। আর আমি তো ওনাকে বলেছিলাম যে উনি হলো বাংলাদেশের একমাত্র, বাংলাদেশে না, বিশ্বের একমাত্র ব্রাহ্মণ পীর।
মানুষকে বিভ্রান্ত করার তালে আছেন আর কি। যাই হোক, আমি ওনাকে কিছু বলতে চাই না, ওনার পরিবর্তনের প্রত্যাশা